আমাদের দেশে সামুদ্রিক মাছ, চিংড়ি বা কাঁকড়া চাষে পুনঃপ্রাপ্যতা অন্যতম প্রধান সমস্যা। বর্তমানে প্রণোদিত প্রজননে চিংড়ি পুনঃ উৎপাদন হলেও মাছ বা কাঁকড়ায় পুনঃপ্রাপ্যতা এখনও প্রাকৃতিক উৎসের উপরে নির্ভর করে। লাইফ ফিড সামুদ্রিক মাছ বা চিংড়ি পুনঃ উৎপাদন প্রক্রিয়ার অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে প্রতিষ্ঠানের সিএসও ডক্টর এনামুল হকের উদ্যোগে সাম্প্রতিক সময়ে কেন্দ্রে একটি পূর্ণাঙ্গ লাইফ ফিড ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ওয়ার্ল্ড ফিশের সহযোগিতায় স্থাপিত এই ল্যাব কক্সবাজারে বাগদা চিংড়ি হ্যাচারিতে পুনঃ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করছে। উল্লেখ্য, লাইফ ফিড হচ্ছে মাছ বা চিংড়ির জীবন্ত খাদ্য। চাষযোগ্য জলাশয়ে প্রাকৃতিকভাবে খাদ্য বা প্লাঙ্কটন থাকে, পানিতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট প্লাঙ্কটনই লাইফ ফিড। এই প্লাঙ্কটন উদ্ভিদ বা ফাইটোপ্লাঙ্কটন বা প্রাণী বা জো প্লাঙ্কটন নামে পরিচিত। সাধারণভাবে গবেষণাগারে যখন এই প্লাঙ্কটন উৎপাদন করে হ্যাচারিতে সরবরাহ করা হয়, সেটি লাইফ ফিড নামে পরিচিত। লাইফ ফিড আমাদের বাংলাদেশের জন্য, আমরা যখন কোনো মেরিন স্পেসিস ব্রিডিং করাই তখন তার প্রাইমারি ফুড হিসেবে একটা লাইফ ফিড ইউজ করা হয়। লাইফ ফিড দুই ধরনের আছে, ফাইটোপ্লাঙ্কটন হয় এবং জুপ্লাঙ্কটন হয়। আমরা এইখানে যেটা করতেছি, এখানে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন দুই ধরনের কালচারই করতেছি, যেটা আমরা সাপ্লাই দেই যে সব মেরিন স্পেসিস ব্রিডিং সেন্টারগুলো আছে, যেমন বিভিন্ন শিপ হ্যাচারি, আমরা ক্র্যাব ব্রিডিং ট্রায়াল দিয়েছি, তখন এই লাইফ ফিডটা আমরা তাদেরকে সাপ্লাই দিই। এখানে আমাদের লাইফ ফিড গবেষণা করার প্রয়োজনটা কেন, মানে কোন কারণে, কোন প্রেক্ষাপটে? লাইফ ফিড গবেষণা করার মূল উদ্দেশ্য হয়েছে যে আমরা যখন একটা মেরিন স্পেসিস ব্রিডিং করাই তখন ওর একদম প্রাইমারি ফুড হিসেবে, প্রাইমারি ও অন্য কোনো খাবার খাইতে পারে না, তো শুরুতে যে খাবারটা দেওয়া লাগে সেটা হচ্ছে এই লাইফ ফিড। এবং এই ফিডটা আপনি যদি পিওর সাপ্লাই দিতে না পারেন, ব্রিডিং ট্রায়াল যখন চলে বা ব্রিডিং শুরু হয় তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কন্টামিনেশনের কারণে ব্রিডিংটা আনসাকসেসফুল হয়। তো ওই কন্টামিনেশন যাতে এড়াইতে পারে সেই জন্য পিওর সিড কালচারের জন্য এই লাইফ ফিড। এখন কিভাবে কাজটা করছেন আপনারা? আমাদের এই কাজটা শুরু হয়, আমরা প্রথমে পিউরিফিকেশন করার জন্য যে লাইফ ফিড স্পেসিসটা নিয়ে কাজ করি, ওই স্পেসিসটা প্রথমে আগার মিডিয়ার মাধ্যমে প্লেট করি, ব্যাক টু আগারের মাধ্যমে। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন প্রাথমিক? এটা ইন্ডিয়া থেকে কালেক্ট করা, আমাদের ফার্স্ট স্লাইড ইন্ডিয়া থেকে কালেক্ট করার পরে আমরা আমাদের ল্যাবে নিয়ে এসে যে প্লেটটা আমরা নিয়ে আসছি ওইখান থেকে কয়েকটা কলোনি নিয়ে এই আগার মিডিয়ার ভিতরে আমরা প্লেটিং করতেছি। এবং এইখানে যেটা আসতেছে, এখানে দেখেন যে শুধু স্পেসিসটা দেখা যাচ্ছে, এখানে অন্য কোনো ধরনের কলোনি নাই, সো এটা পিওর, নো ব্যাকটেরিয়া হিয়ার। দেন এইটার থেকে আমরা মাল্টিপ্লাই করার জন্য এখানে প্রথমে আমরা 10 ml এর টিউবে নিয়ে আসি, এখান থেকে কয়েকটা কলোনি, 8-10টা কলোনি নিয়ে এসে আমরা এই 10 ml এর টিউবে কালচার করি। যখন এটা 10 ml এ গ্রো করে, এর একটা ডিউরেশন আছে, প্লেট থেকে 10 ml এ গ্রো করতে 7 দিনের মতো সময় লাগে। এইখানে 10 ml গ্রো করার পরে আমরা 10 ml কে কনভার্ট করি 50 ml এ। আচ্ছা, 10 থেকে 50। 10 থেকে 50 একই কালারটা একই হবে। হ্যাঁ, ওই যে এটা থেকে এটা সময় থেকে একই সময় 7 দিন না, এখান থেকে 3 দিন লাগে, এরপরে 3 দিন 6 দিনের কাজ। এর পরের স্টেপটা কি? 50 ml থেকে আমরা নিয়ে যাই এটাকে আপনার 500 ml এ। এগুলো 500 ml। আচ্ছা, আমরা কালার বিনোদন দেখতে পাচ্ছি, একটা সবুজ, একটা এটা গ্রোইং স্টেজ চলতেছে, যেটা একদম ফুল ফেজে চলে গেছে, ওইটা ডিপ কালার হয়ে যাচ্ছে যখন, তাহলে পাশে থেকে ফুল বলা যায়। হ্যাঁ, এখানে সবুজ একেবারে এটা একদম ফুল গ্রোথ ফেজ ফুল। এখন কি এটা আপনি করবেন? এটা আমি এখন ট্রান্সফার করব আমার নেক্সট এর জন্য। 500 ml থেকে আমরা এটাকে নিয়ে যাব 2 লিটারে। আচ্ছা, গবেষণা যখন আপনার কি অ্যাচিভমেন্ট কি বেশি, এই যখন আপনার মানে আপনার কি ফাইন্ডিংস পেলেন? এখান থেকে আমরা যেটা পাওয়া গেছে, আমাদের এখানকার মেইন যে তাহলে এই যখন গবেষণা কি ফাইন্ডিংস পেলেন আপনারা? এই গবেষণার থেকে আমাদের প্রথম যেটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে এই যাবৎকাল অনেকেই বাংলাদেশে কাঁকড়া ব্রিডিং এর ট্রায়াল দিয়েছে, কিন্তু শুধুমাত্র লাইফ ফিডের অভাবে, অ্যাপ্রোপ্রিয়েট লাইফ ফিডের অভাবে এটা সাকসেসফুলি কেউ করতে পারেনি। সো আমরা যখন এখান থেকে লাইফ ফিডটা সাকসেসফুলি কি জো প্লাঙ্কটনটা খায়? হ্যাঁ, কাঁকড়ার জন্য প্রথমত হলো জুপ্লাঙ্কটন, এক ধরনের রোটিফার, যেটা এক ধরনের জুপ্লাঙ্কটন, ওই রোটিফারটা লাগে। আর রোটিফারের ফিড হইছে এখান থেকে যে ফাইটোপ্লাঙ্কটন, দুই ধরনের প্লাঙ্কটন হয়, একটা ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন। এটা জুপ্লাঙ্কটন, এটা ফাইটোপ্লাঙ্কটন, উদ্ভিদ কণা। এবং এইটা আপনার রোটিফার গ্রো করানোর জন্য রোটিফারকে খাবার হিসেবে এই ফাইটোপ্লাঙ্কটনটা দেওয়া হয়। এটা খাওয়ার পরে রোটিফার গ্রো করে, ওই রোটিফারটাকে আমরা, এগুলো কি আপনারা ফাইলগুলোকে আপনি বাণিজ্যিকভাবে আপনারা চাষ করবেন নাকি আমরা গবেষণার জন্য করতেছি, বাট আমরা এটা সাপোর্টটা দিব আলটিমেটলি দ্য কমার্শিয়ালাইজেশনের জন্য। তাদের
পক্ষ থেকে কেমন সাড়া পাচ্ছেন এই গবেষণা? যখনই আমরা যেমন শ্রিম্প হ্যাচারিগুলোকে সাপোর্ট করতেছি, তারা সবসময় আমাদের কাছ থেকে এসে এখান থেকে একটা কি সাপোর্ট দিচ্ছেন বা চলছে গবেষণা এরকম করছেন? হ্যাঁ, এরকম চলতেছে। এই যে গবেষণা চলছে, এই গবেষণা কার্যক্রমে আপনি কি ধরনের সতর্কতা অবলম্বন করেন? এখানে আসলে আমাদের ব্যাকটেরিয়াল এবং অন্যান্য কন্টামিনেশনের জন্য আমরা খুব বেশি সতর্কতা অবলম্বন করি। প্রথমে হাতটাকে আমরা ভালো করে ওয়াশ করে ফেলি হ্যান্ড ওয়াশ দিয়ে, তারপরে মুছে সেটাকে আবার অ্যালকোহল দ্বারা ক্লোরিনেটেড করা হয়, অ্যালকোহল দ্বারা পরিষ্কার করে গ্লোভস পরি, এখানে আমাদের মাস্ক ইউজ করতে হয়, তারপরে আমাদের ম্যান্ডেটরি এগুলো কেন করতে হবে? যে এগুলো না করেন তাহলে কি? এগুলো না করলে কন্টামিনেশন হয়ে যাবে, ব্যাকটেরিয়াল কন্টামিনেশন বা ভাইরাস কন্টামিনেশন হয়ে যাবে, যার ফলে আমাদের কালচারগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমাদের তো মেইন উদ্দেশ্য যে একটা পিউরিফিকেশন কালচার করা, ঠিক আছে, যেটা আমাদের অন্য কোনো বাইরের কোনো ব্যাকটেরিয়া ভাইরালের কন্টামিনেশন থাকবে না বা একটা স্পিসিসের সঙ্গে আরেকটা স্পিসিসের মধ্যে যাবে না। সেই জন্য আমরা এই যে এই কনিক্যাল ফ্লাস্কগুলোকে আবার আমরা এই যে ফয়েল পেপার দিয়ে মুড়ায় রাখতেছি, যার ফলে বাইরের বাতাসের সংস্পর্শে এরা আসতে পারছে না, বাতাসও এখানে লাগতে পারছে না। একটা স্পিসিস থেকে আর একটা স্পিসিস যখন আমরা কালচারের মধ্যে যখন টেস্ট টিউব থেকে যখন 50 ml নিয়ে যাচ্ছি, তার আগে আমরা মাইক্রোস্কোপে দেখছি যে এখানে অন্য কোনো স্পিসিস আসছে কিনা। এভাবে আমরা কবে নাগাদ এটা আপনার বাণিজ্যিকভাবে কৃষকরা পেতে পারে আপনার এইগুলো? কৃষকরা অ্যাকচুয়ালি যে কোনো সময় পেতে পারে, কারণ আমরা তো সিডটাকে কালচার করছি। এখন ওনাদের যখনই দরকার হবে তখনই আমাদের কাছে বললে আমরা সেটাকে সাপ্লাই দিতে পারি। ইভেন আমাদের বিএফআরআইতে আমরা এইটার উপরে কাজ করে কাঁকড়া সফলতা পেয়েছি, মানে কাঁকড়ার যে পোনা উৎপাদন এ পর্যন্ত তো সম্ভব হয়নি, বাংলাদেশে প্রথম আমরা করতে পেরেছি। এটা এখান থেকেই প্রোডাকশনে যে করা হয়েছে। এখন সরাসরি কৃষকরা ব্যবহার করতে পারবে? এখন সরাসরি এটা নিয়ে আরেকটু রিসার্চ হচ্ছে, কাঁকড়া নিয়ে আরও রিসার্চ হচ্ছে, পোনা মোর্টালিটি নিয়ে। তারপরে ইনশাল্লাহ কৃষকদের মাধ্যমে এটা ব্যবহৃত হতে পারে। এবং এখান থেকে কিটোসেরাস এই যে একটা স্পেসিস, তারপরে স্কেলিটোনোমা, এগুলো কৃষক এখান থেকে পাচ্ছেন। বিএফআরএ প্রকল্প থেকে আপনার প্রশিক্ষণ নিয়ে আপনারা বাণিজ্যিকভাবে এই লাইভ ফিড তৈরি করছেন, তো এই করতে গিয়ে আপনাদের কী কী পদক্ষেপ নিয়েছেন আপনারা? আমাদের অনেকগুলো পিসিআর ল্যাবের থেকে ট্রেনিং নিতে হচ্ছে, তারপর ওখান থেকে নিয়মকানুন শেখা হচ্ছে, তারপর ওখান থেকে নিয়ে এসে আপনার বীজগুলো নিয়ে এসে এখানে কালচার করা হয়, তারপর কালচার করার পরে 2 দিন মাথায় আমরা কালচার ট্যাঙ্কে এটা ইউজ করি অথবা খাওয়াই আলগিটা। ফলাফল কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছি।